ঢাকায় জামদানির পর এবার ঐতিহ্যবাহী ১০০ পণ্যর মালিকানা সত্ত্ব পাচ্ছে বাংলাদেশ। চাঁদপুরের ইলিশ, বগুড়ার দই, রংপুরের শতরঞ্জি, পোড়াবাড়ির চমচম সহ ৬৪ জেলার পণ্য আছে এই তালিকায়। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি কাসিম মোহাম্মদ। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি আমি অনুপমদেব। তবে আগেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইসি গঠনে আওয়ামী লীগ বিএনপির নাম প্রস্তাব, প্রাথমিকভাবে ২০ জন বাছাই করেছে সার্চ কমিটি। বইমেলায় ধর্মীয় উস্কানির বই ঠেকাতে গোয়েন্দা নজরদারি চালাবে পুলিশ, কঠোর নিরাপত্তার আশ্বাস। তৃতীয় বাংলাদেশ ওপেন গলফ টুর্নামেন্ট শুরু হচ্ছে। কাল অংশ নিচ্ছেন ২২ দেশের ১২৫ গলফার। রাজনাটে বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয় ইসির জন্য নামের তালিকা। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া ১২৫ নামের মধ্যে থেকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। তবে এই তালিকায় সংযোজন বিয়োজন হতে পারে। নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য নাম যাচাই বাছাই শেষে ৮ ফেব্রুয়ারির মধ্যে ১০ জনের নাম সুপারিশ বঙ্গভবনে পাঠাবে কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগে নির্ধারিত সময় জমা পড়া ২৫ নিবন্ধিত রাজনৈতিক দলের নামের তালিকা নিয়ে বিকেলে আলোচনায় বসেন সার্চ কমিটির সদস্যরা। কমিটির সভাপতি, আপিল বিভাগের বিচারক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বৈঠকে অংশ নেন কমিটির বাকি ৫ সদস্য। ২ ঘণ্টা আলোচনা শেষে কমিটির মুখপাত্র মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, রাজনৈতিক দলগুলোর তালিকার মধ্যে বেশ কয়েকজনের নাম মিলে গেছে। তালিকা ধরে আলোচনা শেষে প্রাথমিকভাবে ২০ জনকে বাছাই করেছে সার্চ কমিটি। সার্চ কমিটির সদস্যগণ পর্যালোচনা করে দেখেছেন, মোটামুটিভাবে ওনারা একটা ছোট লিস্ট করেছেন ওখান থেকে, সেটা নিয়ে আরও বসবেন সামনে ২০-এর মতো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন দলের প্রস্তাবিত নাম প্রকাশ করা হবে না। না, আমাদের কাছে এটা ওনারা গোপনভাবে দিয়েছেন, আমরা ডিসক্লোজ করতে পারবো না। সার্চ কমিটি ১২ বিশিষ্ট নাগরিকের দেয়া পরামর্শকেও গুরুত্ব দিচ্ছে। সংক্ষিপ্ত তালিকায় নাম যোগ বিয়োগের সুযোগ রয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। মানে ওনাদের নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা ধারণা থেকে ওনারা যদি নাম যুক্ত করতে চান সেটা ওনাদের এখতিয়ার আছে। সার্ভিস ট্র্যাক বা সততা, কর্মদক্ষতা এগুলোকে বিবেচনা নিয়ে ওনারা অনেক ভালো ভালো নাম পেয়েছি, আমরা আশাবাদী। আমাদের খুব বেশি সময় নেই, আমাদের ৮ তারিখের মধ্যে শেষ করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নির্ধারিত সময়ের পর সন্ধ্যার দিকে নামের তালিকা দেয় বিকল্প ধারা। তবে প্রস্তাব কমিটির আলোচনায় আসেনি। বুধবার আরও কয়েকজন বিশিষ্ট নাগরিকের মতামত নেবে সার্চ কমিটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ ২৫টি রাজনৈতিক দল। প্রতিটি দল ৫ জন করে নামের তালিকা দেয় মন্ত্রিপরিষদ বিভাগে। আওয়ামী লীগ বলছে যোগ্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নাম দিয়েছে তারা। অন্যদিকে বিএনপির দাবি, নির্বাচন কমিশন শক্তিশালী করতে দলের প্রস্তাবের প্রতিফলন রয়েছে প্রস্তাবিত তালিকায়। নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের তালিকা জমা দিতে সকাল থেকেই একের পর এক সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসতে থাকেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। আওয়ামী লীগ, বিএনপি ও বিরোধী দল, জাতীয় পার্টি সহ মোট ২৫টি দল তালিকা জমা দিয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ তালিকা দিয়ে বেরিয়ে এসে বলেন, যোগ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের নাম দিয়েছেন তারা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে যোগ্য, স্বচ্ছ আলাপ আলোচনার মাধ্যমে এদের নাম প্রস্তাব আনা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও নামের তালিকা জমা দিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে প্রতিক্রিয়া জানান। যে বক্তব্যগুলি সেই ১৩ দফা প্রস্তাবের মধ্যে ছিল নির্বাচন কমিশন শক্তিশালী করার জন্য, সেই আলোকেই সেটারই রিফ্লেকশন আছে নামগুলির মধ্যে। জাতীয় পার্টির দাবি, তাদের প্রস্তাবনা অনুযায়ী কমিশন গঠন করলে নির্বাচন সুষ্ঠু হবে। আমরা যে বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম দিয়েছি
তাদের মধ্য থেকে যদি নির্বাচন কমিশন গঠন করা হয়, দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে তাদের দ্বারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা, বাংলাদেশ খেলাফত মজলিস ও গণফোরাম অনুসন্ধান কমিটির ডাকে সাড়া দেয়নি। আর দুটি রাজনৈতিক দল নাম জমা না দিয়ে পর্যবেক্ষণ দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। মোট 31টি রাজনৈতিক দলের মধ্যে 27টি রাজনৈতিক দল আমাদের কাছে তাদের প্রস্তাবনা দাখিল করে। আমাদের যে ম্যান্ডেট রয়েছে, আমরা যেভাবে তারা দিয়েছেন ঠিক সেভাবে আমরা অনুসন্ধান কমিটির কাছে উপস্থাপন করব। অনুসন্ধান কমিটি সুপারিশ করা 10 জনের তালিকা থেকে অনধিক 5 জনের নির্বাচন কমিশন নিয়োগ করবেন রাষ্ট্রপতি। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 27টি রাজনৈতিক দল 125 জনের নাম জমা দিয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আজকে বলেছেন যে সততা, দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে 20 জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। সার্চ কমিটি নিশ্চয়ই অনেকই কষ্ট হয়েছে, কারণ সততা, দক্ষতা, অভিজ্ঞতা এগুলো আসলে মাপকাঠিটা কি বিচারের? অভিজ্ঞতা না হয় বিচার করা যায় খুব সহজে। আমার কিন্তু মনে হয় যে খুব একটা কঠিন হয়নি, কারণ খুব বেশি সময় কিন্তু তাদের লাগেনি। আর 27টির মধ্যে কিন্তু একটা ইয়ে আছে, 27টি তারা নাম জমা দেয়নি, 25টি নাম জমা দিয়েছে, 2টি পর্যবেক্ষণ জমা দিয়েছে, সেই সব মিলে। কিন্তু মনে হয় কোনো একটা ক্রাইটেরিয়া মনে হয় আগে থেকেই ছিল, না হলে 125 থেকে 125 থেকে একটু আমি সার্চ কমিটি নিজেরা কোনো নাম প্রস্তাব করবে না, এগুলো তো দলগুলো প্রস্তাব করেছে। সার্চ কমিটি নিজেরা নাম প্রস্তাব করবে কিনা নাকি নামগুলি নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে তারা আলোচনা করবেন, সেটি আসলে আমরা সার্চ কমিটির কারোর সাথে আমাদের এরকম কথা সরাসরি হয় না। তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে আওয়ামী লীগের মানে আমরা যে নামগুলি সূত্রে জানতে চাইছি, আওয়ামী লীগের যে 5টি নাম, মোল্লা ওয়াহিদুজ্জামান নূর, মোহাম্মদ আব্দুল করিম, মঞ্জুর হোসেন সাদেক আলী, বা বিএনপির পক্ষ থেকে যে 5টি নাম, তোফায়েল আহমেদ, সালাউদ্দিন আহমেদ, তাসনিম রহমান, আসাফুদ্দুল্লাহ এবং শাহদিন মালিক, এই 10টি নামের মধ্যে আমার বিএনপি থেকে একজন অপছন্দের আছে, আওয়ামী লীগ থেকে একজনের অপছন্দের আছে। এই 2 জন বাদ দিলে 4 জন যে কেউ হলে আমি আসলে খুব খুশি। নামগুলি আমার কাছে ভালোই লেগেছে। সার্চ কমিটিতে আপনি থাকলে হয়তো অনেক সুবিধা হতো। মহুয়া যেটা বলছেন, বাইরে থেকে রাখার কিন্তু সুযোগ আছে, কারণ আমাদের প্রতিবেদক শুরু থেকেই জানাচ্ছিলেন যে এই 20 জন থেকেই হবে, 10 জনের নাম প্রস্তাব করবেন এমনটি নয়, বাইরে থেকে তারা চাইলে দিতে পারেন, কিন্তু দেবেন কিনা এই বিষয়ে কিছু বলেন। কিন্তু আরেকটি বিষয় খুবই কৌতূহলোদ্দীপক যে আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি যা করবেন সেটি আওয়ামী লীগ মেনে নেবে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি 118 অনুচ্ছেদ অনুযায়ী এই নির্বাচন কমিশন গঠন করার সময় প্রধানমন্ত্রীর পরামর্শই তো নিশ্চয়ই নেবেন। সেক্ষেত্রে আওয়ামী লীগের আলাদা করে মেনে নেওয়ার কি আছে, আমি এটি ঠিক ভালো বুঝতে পারি না। এই প্রশ্নটি এর আগে আমার মনে আছে আমি আপনাকে করেছিলাম, আপনি বলেছেন যে সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী আর আওয়ামী লীগের সভানেত্রী এক নাও হতে পারে। ঠিক আছে, প্রধানমন্ত্রী আর আওয়ামী লীগের সভানেত্রী এক নাও হতে পারে, আসলে ইতিহাস তৈরি হবে খুব। রাষ্ট্রপতি একক সিদ্ধান্তে যদি নেন, এবং সেটি আসলে আমরা দেখতেই পারবো। যাই হোক, আগামী সংসদ নির্বাচনে 300 আসনে এককভাবে প্রার্থী দেবে জাতীয় পার্টি। ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সার্চ কমিটির মাধ্যমে গঠিত নতুন নির্বাচন কমিশন নির্বাচনে সব দলের অংশগ্রহণের পরিবেশ তৈরি করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। কালকে মিটিং ছিল সুন্দরগঞ্জে, সুন্দর যে এমপি লিডটা মারা গেছে, আমি সেই দুঃখী সেই জন্য। ওই আসনে নির্বাচন হবে, আমরা প্রার্থী দিয়েছি কাজ, এখানে একদিনের নোটিশে প্রায় 20-40 হাজার লোক হয়েছে। টাঙ্গাইল 4 উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,93,547 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ইমরুল কায়েস পেয়েছেন 1,696 ভোট। কালিহাতী উপজেলার 107টি ভোট কেন্দ্রে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে ভোট। জাল ভোটের অভিযোগে বল্লভবাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট বাতিল এবং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাধব চন্দ্র দাসকে আটক করা হয়েছে। তার কাছে থেকে 625টি ব্যালট উদ্ধার হয়। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পদত্যাগে এই আসনটি শূন্য হয়। 21শে বইমেলা এবার 3 স্তরে নিরাপত্তা থাকছে। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলা প্রাঙ্গণে আনা হয়েছে সিসিটিভির ক্যামেরার আওতায়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই মেলা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ। রাত পোহালেই অমর 21শে বইমেলা শুরু। হাতে সময় একেবারে নেই, তাই স্টল সাজাতে চলছে শেষ মুহূর্তের ঘষা মাজা। মেলায় এবার থাকছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বাঙালির প্রাণের এই প্রাঙ্গণে আসতে হলে নিরাপত্তার স্বার্থে পেরোতে হবে 5টি আর্চওয়ে। সিসিটিভির আওতায় আনা হয়েছে বাংলা একাডেমি, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, শাহবাগ, দোয়েল চত্বর সহ আশপাশের এলাকা। বইমেলার নিরাপত্তার প্রস্তুতি দেখতে এসে এসব কথা জানান ডিএমপি কমিশনার। দেশের অভিজ্ঞ কর্মকর্তারা
24 ঘন্টা সিসিটিভি মনিটরিং আওতায় রাখবে এবং কোথাও কোনো অনিয়মের ঘটনা ঘটলে সেটি তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আমি আপনাদেরকে জানাতে চাই এই বাংলা একাডেমি এবং শরৎ উদ্যানের বইমেলা প্রাঙ্গণের প্রত্যেকটা ইঞ্চি আমাদের সিসিটিভি কভারেজের আওতায় থাকবে। বিজ্ঞান লেখক অভিজিৎ হত্যাকাণ্ডের অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ। নিরাপত্তার হুমকি নিয়ে এখনো কোনো লেখক প্রকাশক অভিযোগ করেনি। তাদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই মেলায় প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। আমাদের সিটি কাউন্টার টেররিজম, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ সহ সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা সার্বক্ষণিক কাজ করবে। এই ধরনের কোনো বই সর্বশেষে ফাঁক গলিয়ে কোনো স্টলে এসছে কিনা, যদি আসে তাহলে আমরা দেশের প্রয়োজিত আইন অনুযায়ী ব্যবস্থা নিব। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে 425টি স্টলে থাকছে অগ্নি নির্বাপক ব্যবস্থা। সার্বক্ষণিক নজরদারির জন্য বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার একটি বিরতি নিচ্ছি। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়ি ঘরে আগুনের ঘটনায় স্থানীয়দের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কয়েকজন সদস্য জড়িত। এই সংক্রান্ত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ও গোয়েন্দা পুলিশের 3 সদস্যের আগুন দেয়ায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তবে পুলিশ সদস্যদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে আদালতকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ বিষয়ে 7 ফেব্রুয়ারি আদেশ দেবে হাইকোর্ট। গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ শহীদুল্লাহ রোববার 65 পৃষ্ঠার মূল প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছেন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ গত বছরের 14 ডিসেম্বর এই ঘটনা তদন্তের আদেশ দেন। স্থানীয় কতিপয় ব্যক্তি আগুন লাগানোর ঘটনায় এবং পুলিশ সদস্যর মধ্যে 2 জন এবং একজন ডিবি পুলিশ সেখানে ইনভলভ ছিল, কিন্তু তাদের নামটাই রিপোর্ট থেকে কোথাও আইডেন্টিফাই করতে পারেনি। কারণ কি তারা হেলমেট পরা অবস্থায় ছিল এবং কি অনেক দূর থেকে ধারণ করা, সেই কারণে তারা এটা ডিটেক্ট করতে পারেনি। খেলাধুলা খবরের জন্য অনুপম দেব আপনাকে চলে যাচ্ছি। সিদ্দিকুর সুস্থ হয়েছেন কিনা? সিদ্দিকুর এখনো সুস্থ হননি। তিনি সুস্থ হননি মানে ওই রকম অসুস্থও না, তিনি যে খেলতে পারবেন না সেরকম অসুস্থ না, কিন্তু খেলার উপরে হয়তো প্রভাব পড়তে পারে সেরকম একটা আশঙ্কা করা হচ্ছে। কালই শুরু হচ্ছে এবং শুরু হলে আসলে বোঝা যাবে যে সিদ্দিকুরের কি অবস্থা। আমরা আশা করব যে উনি সুস্থ হয়ে যাবেন, কোনো প্রভাব পড়বে না। আমাদের শুভকামনা থাকলে একই সাথে নিউজিল্যান্ড সফর থেকে বাংলাদেশ ফিরে এসেছে এবং প্র্যাকটিস শুরু করছে, ভুল শুধরে নেওয়ার চেষ্টা করছে। ভারতের জন্য কিন্তু কাল সিরিজের জন্য দল ঘোষণা করা হবে, তো আমরা সেদিকেও তাকিয়ে আছি। সেই খবরগুলো আছে, তবে এর আগে একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে যে খবরগুলো জানাচ্ছি। টেকনিকের ঘাটতি আর মানসিক চাপে নিউজিল্যান্ডে বাজে ফিল্ডিং, উন্নতিতে কাজ করছেন হেলসন। হোম অফ ক্রিকেটের জন্য মাঠে খুব বেশি পরিচর্যার দরকার নেই, ড্রেনেজ সিস্টেম নিয়ে সন্তুষ্ট উইলিয়াম। রাত 9টায় বাংলাদেশ। 9:28 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। বুধবার শুরু হচ্ছে বসুন্ধরা তৃতীয় বাংলাদেশ ওপেন। এশিয়ার তারকা গলফারদের ভিড়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টায় সিদ্দিকুর রহমান। স্বাগতিকদের আরেক গলফার দুলাল হোসেনও আত্মবিশ্বাসী, তবে আসরে ফেভারিটদের তালিকায় থাকবেন এশিয়া ট্যুরের শিরোপা জেতা রাশিদ খান ও মিলখা সিং। সকাল হতেই কোর্সে গলফাররা কেউ শুরু করলেন অনুশীলন, কেউ বা নেমে গেলেন প্রস্তুতি ম্যাচে। একজন পেশাদার গলফারের সাথে 3 জন অপেশাদার গলফার দিয়ে 18টি দল করে দেয় এশিয়ান ট্যুর কর্তৃপক্ষ। সকাল 8টায় টি অফ করেন ভারতের রাশিদ খান। প্রো এম ম্যাচের পরও বিকেল 3টা পর্যন্ত অনুশীলন চালিয়ে গেলেন 2টি এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন। 25 বছর বয়সী এই গলফার যে কাউকে ছাড় দেবেন না তা বোঝা যায় তার অনুশীলন দেখে। Game plan is this week I think it's just প্রস্তুতিটা ভালো হয়েছে। আমার চেষ্টা থাকবে যত বেশি বার্ডি এবং যত কম বোগি করা যায়। আজকের প্রস্তুতিতে কিছু ঘাটতি খুঁজে পেয়েছি, টুর্নামেন্টে ভালো করতে হলে সেগুলো খেয়াল রাখতে হবে। আছেন প্রথম আসরের চ্যাম্পিয়ন মারদান মামাদ, 4টি ইউরোপিয়ান ট্যুর জেতা ভারতের জিপ সিং।
এশিয়ার স্টারদের ভিড়ে সিদ্দিকুর কিংবা সাখাওয়াত সোহেলকে ম্লান মনে হতে পারে, তবুও ফেভারিটের তালিকায় ঘুরে ফিরেই সিদ্দিকুর। যদিও গেল বছর ভালো শুরু করেও পিছিয়ে পড়েছিলেন দেশসেরা গলফার। 4 দিন খেলা যদি হতো তাহলে আমি প্রত্যেকটাতেই চ্যাম্পিয়ন হতাম আসলে, কারণ আমাদের গেমটাই এরকম যে 3 দিন ভালো হয় 1 দিন খারাপ হয়, যার কারণে আমরা ওই পজিশনটা আমাদেরকে হারাইতে হয়। তো আসলে এটাই পার্ট অফ গেম, তো ওইটাই আসলে মানে চ্যালেঞ্জ পার্টটা, ওইটাকে যদি ওভারকাম করা যায় তাহলেই দেখবেন যে আমার অ্যাচিভমেন্ট মানে অনেক মানে যেটা সম্ভব হবে। প্রথম বাংলাদেশ ওপেন হয়েছিল বর্ষায়, সেই তুলনায় তৃতীয় আসরের কোর্স অনেক বেশি উপযোগী গলফের জন্য। হোম কন্ডিশন কাজে লাগিয়ে সিদ্দিকুরের পাশাপাশি দুলাল জামালদের বাজিমাত করার প্রত্যাশা করতেই পারেন সবাই। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেকনিকের ঘাটতি আর মানসিক চাপে নিউজিল্যান্ডে বাজে ফিল্ডিং হয়েছে বলেছেন রিচার্ড হ্যালসেল। ভুল শুধরাতে কাজ করছেন টাইগারদের ফিল্ডিং কোচ। স্বস্তির খবর, আঙুলের চোট কাটিয়ে কিপিং অনুশীলন করেছেন মুশফিক, মুমিনুল আর ইমরুলও ফিরেছেন নেটে। এই 3 ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হ্যালসেল। বুধবার সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিবি। শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ পরিদর্শন শেষে বিসিবিকে প্রতিবেদন দিয়েছেন কিথ উইলিয়ামস। প্রতিবেদনে হোম অফ ক্রিকেটে খুব বেশি পরিবর্তনের কথা বলা হয়নি, ড্রেনেজ ব্যবস্থা ঠিকই আছে জানিয়েছেন তিনি। শেরেবাংলা স্টেডিয়ামে ড্রেনেজ ব্যবস্থায় পরিবর্তন সহ বড় ধরনের সংস্কারের প্রয়োজন বলেই ধারণা ছিল বিসিবির। স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানেরও তেমন মতামত ছিল, কিন্তু নিশ্চিত হতে বোর্ড শরণাপন্ন হয় বিশ্বখ্যাত প্রতিষ্ঠান লেবো স্পোর্টসের। জানুয়ারিতে কিথ উইলিয়ামসের নেতৃত্বে বিশেষজ্ঞ কিউরেটরদের একটি প্রতিনিধি দল মাঠের বিভিন্ন অংশ পরীক্ষা করেন। 1 সপ্তাহ পর বিসিবিকে প্রতিবেদন দিয়েছে দলটি। আমরা যেটা পেয়েছি অনেক ভালো আছে, সো এটা আমাদের জন্য একটা ভালো আনন্দের খবর। টাইমটাও কম লাগবে এবং বিসিবির টাকা পয়সাও সাশ্রয় হবে, সেইটা আমাদের জন্য একটা ভালো দিক। আর একটা ভালো দিক হচ্ছে শুধু মাটিটা কোলে নিয়ে যাবে, আরেক ডুব এসে সিলেকশন দেবে, যেটা নাকি আমাদের দেশে পাওয়া যায়। ঘাসটা শুধু বাইরের থেকে আনতে হবে। এর মধ্যে দরপত্র আহ্বান করেছে বিসিবি। দ্রুত শুরু হবে সংস্কার কাজ। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে 6 থেকে 7 মাস। আমাদের যে গ্রাউন্ডসের ডিপার্টমেন্টে যারা ম্যান পাওয়ার আছে তারা কিন্তু সব কিছু পারে, তারা চেষ্টা করবো আমরা যতটুকু কাজ করার, সেই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি। যদি আসে অস্ট্রেলিয়া, অবশ্যই তার আগে চেষ্টা করবো শেষ করার জন্য। সুন্দর একটা সিলেটের মাঠ আমি বানালাম, আমি যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ না দিতে পারি তাহলে তো কোনো লাভ হলো না। একটা ভালো স্টেডিয়ামের জায়গায় আমাকে ভালো খেলাও দিতে হবে, যাতে দর্শক আসে, তাহলে তো মাঠটাকে মনে রাখবে। এখনো পর্যন্ত সংস্কার কাজের বাজেট নির্ধারণ করেনি ক্রিকেট বোর্ড। দরপত্র পাওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবর এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানবো মহু এবং খালেদের কাছ থেকে। ধন্যবাদ অনুপম। সারা দেশে সড়ক ব্যবস্থার উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প এলাকায় সাইনবোর্ডে প্রকল্পের বিস্তারিত তথ্য টানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় 12,500 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সারা দেশে বিভিন্ন শ্রেণীর প্রায় 3,33,000 কিলোমিটার সড়কপথ রয়েছে। ওভারলোডেড গাড়ি চলাচল, নিম্নমান আর প্রতিকূল পরিবেশের কারণে প্রতি বছরই এসব সড়কের সংস্কার বা উন্নয়নে সরকারকে খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা। এজন্য সড়ক ব্যবস্থার উন্নয়নে মাস্টার প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের প্রয়োজনীয় তথ্য জনগণের সামনে তুলে ধরারও নির্দেশ দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে সারা বাংলাদেশের জন্যই একটা মাস্টার প্ল্যান তৈরি করা, যে আমাদের কত রাস্তা লাগবে, যেখানে যে পরিমাণ টাকা খরচ হবে সেটা এলাকার জনগণকে সম্পৃক্ত করতে হবে, তাদেরকে জানান দিতে হবে। প্রত্যেকটা কাজের জন্য একটা করে সাইনবোর্ড লাগাতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রায় 5,500 কোটি টাকার বিশেষ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। আমরা চাই যে ইউনিয়ন পরিষদ অফিস চেয়ারম্যান সাহেব সার্বক্ষণিকভাবে তিনি তার অফিসে থাকবেন তার মেম্বারদেরকে নিয়ে। এদের কাজটা আমরা এখন তাদের হাতে দিয়েছি, কাজ তারা করবে, তারা নিজেরা সুপারভাইজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 12,550 কোটি টাকার মোট 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন কোনো টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার ছাড়াই চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের চিকিৎসা সেবা। 2 মাস ধরে অচল রেডিওথেরাপি বিভাগের ক্যান্সার চিকিৎসা যন্ত্র, ফলে হয়রানির শিকার হচ্ছেন এই দুটি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা। বোনের হৃদরোগের চিকিৎসা করাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন নরসিংদীর
কবির হোসেন। কয়েকবার সময় দিয়ে সবশেষ তাকে অন্য কোথাও থেকে চিকিৎসার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আমি এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কিন্তু এখানকার সঠিক লোকজন না থাকার কারণে এবং টেকনিশিয়ানগুলো না থাকার কারণে এবং আপনার এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে করতে আমরা তো অনেক হয়রান হয়ে যাচ্ছি। কার্ডিওলজি বিভাগে প্রয়োজনীয় লোকবল না থাকায় স্বজনকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ পেয়েছেন বগুড়ার রেজাউল হোসেনও। চিকিৎসার বাড়তি খরচ নিয়ে তিনি এখন উদ্বিগ্ন। ইসিজি রুমে আমি যখন প্রথম ঢুকলাম, ইসিজির রুমে আপনার লোক নাই, ওটা ইসিজি করতে অনেক ঝামেলা করতেছে। অন্যদিকে রেডিওথেরাপি বিভাগে ক্যান্সার চিকিৎসা যন্ত্র কোবাল্ট 60 ও লিনিয়ার এক্সেলেটর অচল রয়েছে প্রায় 3 মাস। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজন। সকালে 8টার দিকে গেছি, 8:30 দিকে, তো 11:30টার দিকে সিরিয়াল আছে আর কি থেরাপি দেওয়ার জন্য। ওখানে গিয়ে লেখা যে থেরাপি বন্ধ, অনেক দিন ধরে ওকে আর কি। আচ্ছা, নোটিশ টানানো আছে। নষ্ট যন্ত্রপাতি ও লোকবলের অভাবে দুটি বিশেষায়িত বিভাগের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন কর্তৃপক্ষ। কার্ডিওলজি ডিপার্টমেন্টে কার্ডিওগ্রাফারের পদ আছে, কিন্তু কার্ডিওগ্রাফার কোনো পোস্টিং নাই, কোনো লোক এই পদে নাই। প্রায়শই নষ্ট হয়, এই পার্টস নষ্ট, এটা নষ্ট, সেটা নষ্ট। এই লিনিয়ার এক্সিলেটর মেশিনটাও গত বছরও নষ্ট হয়েছিল, ওটা আমরা ঠিক করেছিলাম, কাজ চলছিল, এবছর আবার নষ্ট হয়েছে রিসেন্টলি। হাসপাতাল পরিচালকের অভিযোগ, ঊর্ধ্বতন পর্যায়ে বারবার তাগিদা দিলেও আমলাতান্ত্রিক জটিলতায় সমস্যার সমাধান হচ্ছে না। এই গত 1.5 বছর ধরে চেষ্টা করে, যুদ্ধ করে, চিঠি দিয়ে, মন্ত্রণালয়ে বলে, মিটিং করে, মিনিস্টারকে মনে হয় 10 বার বলছি। এই হাসপাতালে মাস 6 আগেও নষ্ট ছিল সিটি স্ক্যান ও এমআরআই মেশিন। কিছুদিন আগে সিটি স্ক্যান মেশিন চালু হলেও এখনো বন্ধ রয়েছে এমআরআই মেশিন। মনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানো আগে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছে। এসএসসিতে প্রশ্ন ফাঁস রোধে কঠোর সরকার, কেন্দ্র সচিবও নিতে পারবেন না স্মার্টফোন। রাত 9:47 আমরা ফিরে এলাম। এবার এসএসসি ও সমমানের পরীক্ষার সময় কেন্দ্র সচিব ও স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। প্রয়োজনীয় তথ্য আদান প্রদানে তাকে ব্যবহার করতে হবে সাধারণ ফোন। প্রশ্ন ফাঁস এড়াতে এমন কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বাড়ছে 1.25 লাখেরও বেশি। বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নেবে 17,86,613 জন পরীক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল 16,51,523। পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কঠোর অবস্থান নিয়েছে মন্ত্রণালয়। কোনো টেলিফোন, কোনো টিচার কোনো পরীক্ষা কেন্দ্রে নিতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রে একটাই ফোন নিতে পারবেন কেন্দ্র সচিব, তাও তিনি তার অফিস রুমে রাখবেন, এবং সেটা স্মার্টফোন হবে না, এটা হবে সাধারণ ইনফরমেশন দেওয়ার ফোন, যাতে করে তিনি যোগাযোগ রাখতে পারে। প্রশ্ন ফাঁসের গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। কোনো গুজবে কান না দিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। অনেকে এটা ফাঁস করার একটা উদ্দেশ্য হলো ব্যবসা বাণিজ্য করা, তারা আয় করেন, রোজগার করেন, চিরায়ত এটা একটা ব্যাপার। এটা কোনো সঠিক প্রশ্ন আউট হওয়ার কোনো সুযোগ নেই, যার জন্য এখানে পিছনে কেউ ছুটলে লাভবান হবে না, ক্ষতিগ্রস্ত হবে। এবছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ক্যারিয়ার শিক্ষা নামে দুটি নতুন বিষয়ের পরীক্ষা যোগ হচ্ছে। পরীক্ষা শেষ হবে 11 মার্চ। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসির জন্য নামের তালিকা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিচ্ছে কিছু। মাহমুদ বলছেন, ইসির জন্য নামের তালিকা সংগ্রহ সার্চ কমিটি ভালো উদ্যোগ বলে মনে হয়। জান্নাত বলছেন, সার্চ কমিটি একটি গ্রহণযোগ্য ইসি গঠন করবে, এটাই প্রত্যাশা। ফারুক বলছেন, ইসির জন্য নামের তালিকা যেন লোক দেখানো না হয়। আর ইমরান বলেছেন, যে তালিকা সংগ্রহ করা হয়েছে তা থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠন করুন। রেজা বলছেন, সঠিকভাবে ইসি গঠিত হলে গণতন্ত্রের সঠিক চর্চা আশা করা যায়। সাব্বির বলছেন, আওয়ামী লীগ যাকে চাইবে তাকে ইসির প্রধান বানানো হবে। সুলতান বলছেন, সার্চ কমিটি যেন রাজনৈতিক প্রভাব মুক্ত ইসি গঠন করে। হিমেল বলছেন, একটি গ্রহণযোগ্য ইসি গঠনে রাষ্ট্রপতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। আয়েশা বলছেন, ইসি গঠনে সৎ ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত। ইসমাইল বলছেন, সার্চ কমিটির প্রতি অনুরোধ, স্বচ্ছভাবে সব দলের কাছে গ্রহণযোগ্য একটি ইসি গঠন করুন। আমাদের দর্শকরা সবাই একটি নিরপেক্ষ ইসির জন্য একটু চিন্তিত আছেন এবং ইসি গঠন করার জন্য একটু অনুরোধ জানিয়েছেন। দর্শকদের ধন্যবাদ দিতে হয় যে তারা আসলে
তাদের মূল্যবান মতামতের জন্য। এই খবরটি বোধহয় দর্শকদের আর কোনো মতামত মানে কারো ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মতামত আসলে আমরা নিরপেক্ষ নির্বাচন চাইছেন, একটি শক্তিশালী নির্বাচন কমিশন চাইছেন। জি, আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। দেশের ঐতিহ্যবাহী ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেতে যাচ্ছে। জিআই পণ্য হিসেবে এই তালিকা চূড়ান্ত করেছে শিল্প মন্ত্রণালয়ের, ফলে এসব পণ্যের মালিকানা সত্ত্ব পাবে বাংলাদেশ। চাঁদপুরের ইলিশ, বগুড়ার দই, রাজশাহীর সিল্ক ও আম, দিনাজপুরের লিচু, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, বাগেরহাট ও খুলনার চিংড়ি, সুন্দরবনের মধু দেশীয় মালিকানার স্বীকৃতি পাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। এই তালিকায় আরও আছে রংপুরের শতরঞ্জি, হাড়িভাঙা আম, নাটোরের কাঁচাগোল্লা, চুয়াডাঙ্গার ব্ল্যাক বেঙ্গল ছাগল, হালদার রুই, বরিশালের আমড়া, পোড়াবাড়ির চমচম সহ 64 জেলার 100টি ঐতিহ্যবাহী পণ্য। সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসব পণ্যের তালিকা পাঠানো হয়েছে শিল্প মন্ত্রণালয়ে। আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সব শর্ত পূরণ করে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য নিবন্ধনের এই তালিকা চূড়ান্ত করেছে পেটেন্টস, ডিজাইনস ও ট্রেডমার্কস অধিদপ্তর। চাঁদপুরের ইলিশ বাংলাদেশের ইলিশ স্পেশাল টেস্ট আছে, কিন্তু সেই চাঁদপুরের ইলিশকে ভারতের ইলিশ থেকে, মিয়ানমারের ইলিশ থেকে শনাক্তকরণের কোনো ট্যাগ বা ব্র্যান্ড তো ছিল না। সেই ব্র্যান্ডটুকু আমরা দিব। সেই ব্র্যান্ড দিলে ক্রেতা যেমন নির্দিষ্ট পণ্য চিহ্নিত করতে পারবে, বিক্রেতাও লাভবান হবে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর এগুলোর উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের জড়িতরা আন্তর্জাতিক পর্যায়ে পণ্য বিক্রির মুনাফার অংশীদার করা হবে। এর ফলে পণ্যের দেশীয় পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে গবেষকেরা। কালচারাল যে ব্যাকগ্রাউন্ড আর কি, এবং অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের প্রেক্ষিতে এবং দেশের যে লোকাচার সবকিছু মিলে এগুলা তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে। তো যদি বাজারে বিক্রি করে এবং এটা তো চাহিদাও আছে আর কি, বিক্রি করতে পারবো এবং আমাদের জন্য এটা দেশের জন্য অনেক অর্থ সংস্থান হবে। এখন পর্যন্ত কেবল ঢাকায় জামদানির মালিকানা সত্ত্ব পেয়েছে বাংলাদেশ। গত বছর জিআই পণ্যের স্বীকৃতি পায় এই জামদানি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব আর্জেন্টিনায় একসঙ্গে বেশি মানুষ হাত ধরে ভেসে থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার কিছু ছবি দেখিয়ে তার আগে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। রাত 9টায় বাংলাদেশ।